আচ্ছা, যেটা হচ্ছে ব্যান্ড আপন সংঘবদ্ধ। হ্যাঁ, না সংঘবদ্ধ না, ব্যান্ড আপন হচ্ছে ইয়া কি জানে বলে সংকল্পবদ্ধ। সংকল্পবদ্ধ মানে আমি এটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, প্রতিশ্রুতবদ্ধ। প্রতিশ্রুতি বুঝো, মানে তুমি যে একটা কিছু কাজ করবা সেটাতে। যেমন ধরো আমি যদি বলি যে আমরা পরীক্ষায় ভালো করব বলে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। উই আর ব্যান্ড আপন doing well in the exam, doing good but doing well in the exam, বুঝতে পারছো? আমরা পরীক্ষা ভালো করব বলে প্রতিজ্ঞাবদ্ধ বা সংকল্পবদ্ধ। মানে কি? মানে কি বুঝি? হ্যাঁ, নুজাদ এটার অর্থ বুঝো নাই? না স্যার, আমি শুনি নাই স্যার, আমি এখনো। আচ্ছা, সংকল্পবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ বুঝো না বাংলা অর্থ? যেমন ধরো, যেমন ধরো তোমাকে ক্লাসে টিচার বললো, আমরা সবাই আসা প্রতিজ্ঞা করি যে আমরা ভালো করে পড়াশোনা করব। ওই কিছু কিছু সিনেমায় দেখো না, ওই যে তোমরা হিচকি ছবি দেখছো? হিচকি? জি স্যার দেখছি। ওই ছবিতে কি দেখা যায়, ওরা খুব বাজে কিছু স্টুডেন্ট থাকে, কিন্তু ওরা দেখা যায় রানী মুখার্জি এসে ওদেরকে স্যার দেখি চাক 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 বলে কি হ্যাঁ চাচ চাচ করে, হ্যাঁ ওরা কি করে যে প্রমিস করে যে ওরা ভালো রেজাল্ট করবে, তাই না? তারপর এরকম একটা আমি একটা ক্লাস 9 এটা আসলে একটা বিদেশি মুভি থেকে ইয়া করা হয়েছে, নকল করা হয়েছে। ও বিদেশি মুভিটা হচ্ছে নাম রিমেক ঠিক না, কিছুটা চেঞ্জ করে তারপরে ওরা ইন্ডিয়ান একটা গল্প করছে। কিন্তু ইয়াতে উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে, উনি হচ্ছেন ইউএস এর একজন অনেক বিখ্যাত একজন টিচার, রন ক্লার্ক। মুভি আমার কাছে আছে, তো তোমরা চাইলে মুভিটা দেখতে পারো আমার থেকে পেন ড্রাইভ দিয়ে করে নিয়ে, কখনো মুভিটা দেখতে। খুব সুন্দর একটা মুভি। মানে ওই টিচার আপনের বাংলা অর্থ কি? কোনটার বাংলা অর্থ? সংকল্পবদ্ধ হওয়া। হ্যাঁ, ও আচ্ছা, ব্যান্ড আপন অর্থ হচ্ছে সংকল্পবদ্ধ হওয়া বা প্রতিশ্রুতবদ্ধ হওয়া। আচ্ছা, আমি এখানে যদি ইংলিশে লিখে দেই, যেমন ধরো আমরা এরকম ধরতে পারি, মানে টু বি প্রমিস, টু প্রমিস, টু প্রমিস টু ডু সামথিং, টু প্রমিস টু ডু সামথিং, মানে কোনো কিছু করার জন্য প্রতিজ্ঞা করা, বুঝছো? টু ডু সামথিং। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি বলছে, বেস্টো অন। বেস্টো অন মানে হচ্ছে গিফট প্রদান করা। হ্যাঁ, গিফট করা, প্রদান করা। হ্যাঁ, টু গিফট সামওয়ান, টু গিফট সামওয়ান, ঠিক আছে? টু গিফট সামওয়ান, কাউকে কোনো কিছু প্রদান করা। যেমন ধরো আমি যদি বলি আমাদেরকে কি করেছেন সৃষ্টিকর্তা, বাংলাদেশকে অনেক ন্যাচারাল রিসোর্স দিছে না? God has bestowed many natural resources Exactly. in our country. Upon our country. আপন বা অন দুইটাই দেয়া যায়, সমস্যা নেই। God has bestowed our country bestowed on our country. অন্তর এখানে হবে না, bestow our country many natural resources. দাঁড়াও, ওই তো bestowed, আমরা যদি বলি তাহলে bestowed উইথ দিতে হবে স্যার। হ্যাঁ, bestowed না, ওই ইয়া দিলে কি যেন বলে, আচ্ছা তাহলে একটু ইয়া কাজ করি, মানে একটু অ্যাক্টিভ, এটাতে অ্যাক্টিভ করছি তো। God has bestowed on our country with so many resources. বুঝতে পারছো? with so many resources, অনেক রিসোর্স দিয়ে আমাদেরকে তিনি প্রদান করেছেন। আচ্ছা, ক্লিং টু মানে হচ্ছে কি বলতো? জড়িয়ে ধরে থাকা বা আটকে থাকা। এক্স্যাক্টলি, লেগে থাকা কোনো কিছুর সাথে। আমি আরেকটা ইংলিশ আরো কয়েকটা আছে, এগুলা খুব মানে বিখ্যাত। স্টিক টু মানে লেগে থাকা।
ঠিক আছে, লেগে থাকা কোনো কিছুর সাথে। ক্লিং টু মানে স্টিক টু। তারপরে আরো হইতে পারে লেগে থাকা, যেমন ধরো, স্যার আমি একটু উদাহরণ বলি। বলো। বলো, উদাহরণ বলো। তোমারটা শোনা যাচ্ছে না, তুমি এক কাজ করো, তুমি একটু চ্যাটে পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমারটা শোনা যাচ্ছে না খুব একটা। ওকে, তারপরে আমরা বলতে পারি কমপ্লাই উইথ। কমপ্লাই উইথ কি? মেনে চলা। এক্স্যাক্টলি, কমপ্লাই উইথ হচ্ছে মেনে চলা। যেমন ধরো ওই যে অ্যাবাইড বাই এর মতনই অনেকটা, যে উই শুড কমপ্লাই উইথ দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ আওয়ার কান্ট্রি। দেশের রুলস এন্ড রেগুলেশনস মেনে চলতে হবে। হ্যাঁ, ওটা অ্যাবাইড বাই এর মতন। ঠিক আছে। আর কমিট টু মানে কি? সমর্পণ করা। সমর্পণ করা নাকি স্যার, করা কোনো কিছু? গাইডে মুখস্থ করা দেওয়া স্যার হ্যাঁ, বইয়ে। কমিট। প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, ওই তো, সেটা হচ্ছে যে কোনো কিছু, যেমন ধরো উই আর কমিটেড টু, এরকম প্রতিশ্রুতি, হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ। উই আর কমিটেড টু আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের প্রতি কি প্রতিশ্রুতিবদ্ধ, যে আমরা এই দেশের জন্য ভালো কিছু করব। কমিটেড টু আওয়ার কান্ট্রি, বুঝতে পারছো? আচ্ছা, যেটা কি কিছু একটা পাঠাইছে মনে হচ্ছে। অর্থি বলছে ইউ শুড স্টিক টু ইউর গান ডিউরিং দ্য হান্টিং টাইম। হ্যাঁ, অর্থি বলছে যে তুমি যখন শিকার করতে যাবা তখন কি করতে হবে? তোমাকে তোমার বন্দুকের সাথে কি করে থাকতে হবে বলো তো? স্যার কমিট টু অর্থ কি? লেগে থাকতে হবে। কমিট টু হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। বুঝতে পারছো না? বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, তারপরে হলো, তারপর আসে কনসাইড উইথ। বলো তো কনসাইড উইথ মানে কি? একত্রিত। বুঝি নাই, কি বলছো? একত্র হওয়া। একত্রিত। বুঝি নাই, আবার বলো। একত্রিত হওয়া। একত্রিত হওয়া। একত্রিত। জিনিসটা তোমরা এভাবে মনে রাখাটা, জিনিসটা কোইনসাইড উইথ। ওকে, বলো তো ইনসিডেন্ট মানে কি? ঘটনা। ঘটনা। কোন জিনিসকে ঘটনা বলে বলো তো? যখন জি স্যার। কিছুটা ঘটে। এক্স্যাক্টলি, হুইচ হ্যাপেন্স। চমৎকার একটা কথা বলছে কিন্তু ইয়া, ছেলেটার নাম কি? পরাগ। হুইচ হ্যাপেন্স। অর্থি, হ্যাঁ না, অর্থি বলছে কোনো কিছু ঘটে, আর প্রোডাক্ট বলছে হুইচ হ্যাপেন্স, না যেটা ঘটে। জি স্যার। তাহলে এই ইনসিডেন্ট মানে ঘটনা, আর ইনসাইড মানে কি? যেটা মানে ভার্ব। ইনসাইড হচ্ছে কি? ভার্ব, কোনো কিছু ঘটা। তাহলে কোইনসাইড, কো মানে হচ্ছে একসাথে ঘটা। জানো তো তোমরা, আমরা যদি বলি কোএক্টর মানে কি বলতো? সহ অভিনেতা। এক্স্যাক্টলি, সহ অভিনেতা। যারা অনেকে, যেমন ধরো আমাদের কি রিয়াজ শাবনূর অভিনয় করলো, তাহলে রিয়াজের কোএক্টর হচ্ছে শাবনূর, শাবনূরের কোএক্টর হচ্ছে রিয়াজ। তো এরকম দুইজন সাথে একসাথে অ্যাক্টিং করে, তাহলে আমরা বলবো কোএক্টর। ঠিক একইভাবে যদি দুইটা ঘটনা ঘটে তখন আমরা বলি কোইনসাইড উইথ। ঠিক আছে না? যেমন আমি যদি বলি আমাদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং তার জন্মদিন একই দিনে ঘটেছিল, এটা তো বলবো কনসাইডেড। বুঝছো না বুঝছো নাই? একই সাথে ঘটা কোনো কিছু। তারপরে আমরা চলে যাবো পরেরটা। তারপর ফর এক্সাম্পলটা কি কনসাইড উইথ এর? যেমন ধরো আমার স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী আর আমার জন্মদিন একই সাথে ঘটছে। ধরো দুইটাই 2000 সালে ঘটছে ধরো, তাহলে দুইটাই হচ্ছে একই সাথে ঘটাচ্ছে, কোইনসাইড।
কোয়েনসাইডের তো কি বলছেন স্যার? একই সাথে ঘটা। স্যার সাথে একত্রিত হবে। সাথে একত্রিত। স্যার হুম, সাথে একত্রিত, জি। সাথে একত্রিত তো কোনো শব্দ হয় না, মানে কমা হবে, সাথে কমা একত্রিত। তুমি পাঠিয়েছো দেখছি, সাথে কমা একত্রিত মানে একসাথে, মানে স্যার together। কোয়েনসাইড কে কোইন্সিডেন্সও বলা হয় না স্যার। না Okay. হ্যাঁ, কোইন্সিডেন্স হচ্ছে নাউন আর কোইনসাইড হচ্ছে ভার্ব। বুঝতে পারছো? জি স্যার। কোইন্সিডেন্স মানে কি, ধরো কাকতালীয় ভাবে একটা জিনিস ঘটে যাওয়া, যে একসাথে ঘটার কথা না। যেমন ধরো তোমার বাসা থেকে বের হইছো, আবার এমন সময় হচ্ছে হঠাৎ করে কি হলো যে তুমি অনেকদিন ধরে তোমার হয়তো কোনো বন্ধুকে দেখো না, সে চলে গেছে ঢাকায়, তোমাদের সাথে পড়তো 5-এ, সেও আসছে তোমার সাথে দেখা করতে। তাহলে এটা একটা পুরো কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স। ইত্তেফাক। ইত্তেফাক, একসাথে ঘটা আর কি, মানে দুইটা এমন একটা দুইটা ঘটনা একসাথে ঘটে যেটা আসলে নরমালি হওয়ার কথা না, এগুলোকে কোইন্সিডেন্স বলে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এগুলো তো শেষ, ইয়ারটা শেষ হয়ে গেছে না, তানুশ্রীর গুলা শেষ। এখন দেখি আর কার্ডটা আছে আমাদের। এখন মনে হয় মাহি গুলা স্যার। তারপরে রেহানা লাকি হচ্ছে কে? মাহি। জি স্যার। ওকে, মাহি তো ইন্টারপোলটা তো আমরা করলাম, ঠিক না? মাহি স্যার বাকি 8 9 8 করে দিয়ে দেন। না, আমি তো বলতেছি আর কি মাহিকে। মাহি এই 7 তো করেছি, শুনেছো তো না? মাহি কই? হ্যাঁ, মাহি না থাকলে তো মাহিরের এটা বুঝে লাভ নাই। মাহি কি আমার কথা, ওকে আছে? রেহানা লাকি ওকে আছে আমাদের সাথে? না, দেখো স্যার। তো। ও নাই, আচ্ছা ঠিক আছে। ও না থাকলে তাহলে আমরা পরে ওর প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? কারণ ওই যদি পরে না থাকে তাহলে লাভ কি, কাকে সলভ করে বুঝাবো বলো তো? তারপরে হচ্ছে মাহাদি মোর্শেদ হচ্ছে যেন কে, ভুলেই তো গেছি। নুজহাত। আমি স্যার। নুজহাত, হ্যাঁ হ্যাঁ, নুজহাত। ওকে, মাহাদি মোর্শেদ কি নুজহাতের ভাই? জি স্যার। ওকে, ও কি করে? স্যার সাস্টে করেন। কোন সাবজেক্টে? সিএসসি। সিএসসি দাও, তাহলে তো খুবই সিএসসি। ভালো। তাহলে তো খুবই ভালো। কবে কবে ভর্তি হয়েছে? এখন মনে হয় সেকেন্ড ইয়ারে। ও, হ্যাঁ, আর আপু ফার্স্ট ইয়ার। আচ্ছা, তাহলে তো খুবই ভালো জায়গায় পড়ছে। সাস্টে সিএসসি তে পড়লে মোটামুটি সে বাইরের একটা স্কলারশিপ পাইতে পারবে খুব ইজিলি, তাই না? আচ্ছা, মিনিং অফ তো খুবই সোজা। মিনিং অফ মানে হচ্ছে কোনো কিছুর অর্থ। যেমন আমি যদি বলি কোইন্সিডেন্সের অর্থ কি, তাহলে বলবা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কোইন্সিডেন্স, এরকম বলবো না আমরা? জি স্যার। হোয়াট ইজ দ্য মিনিং অফ কোইন্সিডেন্স। আচ্ছা, তারপরে কন্ট্রারি টু, বলো তো তোমরা কিছু জানো? বিপরীত। এটাও একটু সহজ। হ্যাঁ হ্যাঁ, বিপরীত। আমরা বলি না অন দা আদার হ্যান্ড, নাম শুনছো কখনো? জি স্যার। জি স্যার। এরকম জি, স্যার। অন দা আদার হ্যান্ডের মতো বলা যায় অন দা কন্ট্রারি। অন দা কন্ট্রারি মানে হচ্ছে অন্য দিকে, বিপরীত দিকে। তাহলে কন্ট্রারি টু মানে হচ্ছে অপোজিট টু। কন্ট্রারি টু মানে অপোজিট, ঠিক আছে? আচ্ছা, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ করা। হ্যাঁ, আর তাহলে কম্পেনসেট ফর হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষতিপূরণ করা। যেমন ধরো এই যে নারায়ণগঞ্জে যে মসজিদে একটা বিস্ফোরণ হলো, তাহলে ধরো আমাদের কি করতে হবে? তাহলে তিতাসের উচিত তাদের, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। হ্যাঁ, তাহলে বলবো কি, তিতাস শুড কম্পেনসেট ফর দ্য লস অফ লাইফস। এই যে জীবনহানি হইলো, এটার জন্য তাদেরকে কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। বুঝতে পারছো? দিতে হবে। এক্স্যাক্টলি। কনসেন্টটাও সহজ। কনসেন্ট মানে হচ্ছে কোনো কিছু রাজি হওয়া, তাই না? ঠিক কিনা, তোমরা জানো? জি স্যার, মত দেওয়া হয় না। মত, হ্যাঁ ওইটাই, মত দেওয়া রাজি হয়। যেমন ধরো তাহলে হ্যাঁ, তুমি বললাম যে তুমি কি আগামীকাল তোমরা ক্লাস করতে পারবা, তো তোমরা বললো হ্যাঁ স্যার আমরা পারবো। তাহলে তোমরা কি হচ্ছে, কনসেন্ট টু টেক টু অ্যাপিয়ার এট দ্য ক্লাস, অথবা টু টেক দ্য ক্লাস। ধরো টিচার আমাদের রাজি হয়েছেন যে ক্লাসটা করানোর জন্য। টিচার হ্যাজ কনসেন্টেড টু টেক দ্য ক্লাস। ক্লিয়ার? মত দেওয়া, রাজি হওয়া, এসব আর কি।
we should compensate for the loss. Loss বানান ভুল হয়েছে অর্থী, এর চেয়ে L O double S হবে, বুঝছো? জি তুমি লুজ যেটা দিছো এটা হচ্ছে হারানো, হারানো দিলে হবে না, তোমার দিতে হবে ক্ষতি। ওকে, ক্ষতি না দিলে হবে না। তারপরে বলছে কি, স্যার আমি চ্যাটে ডুয়েল একটা উদাহরণ দিছি। হ্যাঁ ডুয়েলিন দেখছি, তুমি পাক্কা বাড়িতে থাকতে চাও। ডুয়েলিন হচ্ছে থাকা, লিভ ইন, ডুয়েলিন হচ্ছে লিভ ইন, বুঝছো? আর ডুয়েল ইন যেমন ধরো বাসিন্দা, যেমন আমরা সবাই সিলেটের বাসিন্দা, তাহলে কি বলবো? উই আর the dwellers, we are the dwellers of Silet. স্যার এখানে পি ও ডাবল সি এর প্রনাউন্সিয়েশনটা কিভাবে? এটা হচ্ছে পাক্কা, পাক্কা বাড়ি, পুক্কা না কিন্তু পাক্কা, ঠিক আছে? স্যার পাক্কার ইংলিশে কি পাক্কা? হ্যাঁ পাক্কা, ইংলিশ পাক্কা, এমনি নরমালি পাক্কাই, কিন্তু এটা আমরা আরো বলতে পারি ব্রিক বিল্ড বলাটাই ভালো আসলে, নাহলে বিদেশিরা বুঝবে না, মানে ব্রিক বিল্ড মানে ইটের তৈরি, এটা বলা উচিত আর কি, ব্রিক বিল্ড, বুঝছো? ওকে, প্রপোর্শনেট টুটা বুঝতে হলে তোমাদের বুঝতে হবে প্রপোর্শন কি। তোমরা কেউ জানো প্রপোর্শন শব্দের অর্থ কি? প্রপোর্শন, না স্যার। প্রপোর্শন হচ্ছে অনুপাত। তোমরা ক্লাস 7 এ পড়ো না অনুপাত? পড়ছো? জি স্যার। অনুপাত, প্রপোর্শনেট টু মানে হচ্ছে অনুপাত, একটা অনুপাত আর একটা হওয়া। যেমন ধরো আমাদের যে আমি ডুয়েল টু আর ডুয়েল ইন আর লয়াল টু দুটাতে সেন্টেন্স দিছি। দিয়ে দিছো, এখন তো লয়াল টু তে আসি নাই, এখনো লয়াল টু আসেনি। তারপর হইছে কিনা একটু দেখবেন। হ্যাঁ আমরা লয়াল টু তে আসি আগে, তারপরে দেখে দিব। হ্যাঁ তারপরে ইয়া যেটা ডুয়েলিং হয়েছে তোমার, ডুয়েলিং তো আমি একটু আগে বললাম। প্রপোর্শনেট টু হচ্ছে কোনো কিছুর একটার প্রপোর্শনেট টু হচ্ছে কি, তোমরা ইয়া নাম শুনেছো? হ্যাঁ আনুপাতিক, বা একটা সুন্দর একটা ফিজিক্সের একটা ইয়া আছে সমানুপাতিক। হ্যাঁ সমানুপাতিক। যেমন ধরো বলতো কারো যদি টাকা বাড়ে, তার কি চাহিদা বাড়ে না কমে? বাড়ে না কমে? নরমালি যার টাকা বাড়ে তার আরো আসলে চাহিদারও বাড়ে, অভাব কমে কিন্তু চাহিদা কিন্তু তার আরো বাড়তেই থাকে, তাই না? হ্যাঁ তাহলে আমরা কি বলবো, যে আমরা বলতে পারি যে কি বলে, মানে কারো যদি টাকা পয়সা থাকে এটা প্রপোর্শনেট টু কি বলবো, যে কারো লোভ, গ্রিড, দেয়ার গ্রিড, মানে তাদের টাকা পয়সাও বাড়ে সাথে সাথে লোভও বাড়ে। এটা একটা আমরা ফিজিক্সের ভাষায় বলি যে এটা সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। যেমন ধরো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের অনুপাত হচ্ছে 10:6, এটা তোমরা জানো তো? এখন যদি ধরো এটা যদি 20 হয়ে যায় তাহলে ওইটা কত হবে বলো তো? প্রস্থ কত হবে তখন? 16। 12। এই যে আনুপাতিক ব্যাপারটা হচ্ছে ডাবল, ট্রিপল ভাবে বাড়বে বা হাফ কমবে, বা আমরা বলতে পারি 5:3। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ ব্যাপারটা বুঝছো পরাগ? জি স্যার। প্রপোর্শনেট টু হচ্ছে সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। লয়াল টু হচ্ছে বিশ্বস্ত থাকা। প্রপোর্শনাল টুর অর্থ কি? সমানুপাতিক। স্যার আমি লয়াল টু আর জিলফর একটা উদাহরণ দিছি। হ্যাঁ আমি লয়াল টুটা দেখেছি তোমার, সমানুপাতিক। আচ্ছা অর্থীর লয়াল টুটা হয়েছে, অর্থী এবং ওরা যেটা দিয়েছে সেটা দুজনেরটা হয়েছে। যেমন ধরো অর্থী যেটা বলছে শি শুড লয়াল টু হার মাস্টার, তার মাস্টার যে তার মালিকের প্রতি কি থাকা, লয়াল মানে হচ্ছে বাধ্য থাকা বা অনুগত থাকা। হ্যাঁ ওইটাই। আর ইপ্তিদা পাঠাইছে দ্য ডগ ইজ লয়াল টু হিজ মাস্টার, হিজ মাস্টার না বলে ইটস মাস্টার বলাটাই আসলে ভালো, ঠিক আছে? তারপরে এই যে আমরা ধরে লয়াল দিলাম, একটা উদাহরণ দেই এখানে, এই যে দ্য ডগ ইজ লয়াল টু হিজ মাস্টার। আচ্ছা ম্যারি অফ,
ওকে ম্যারি অফ আর ম্যারিড টুর মধ্যে পার্থক্য আছে মনে আছে বিয়ে তো? দেওয়া। হ্যাঁ। বিয়ে দেওয়া আর একটা হচ্ছে বিয়ে করা মনে আছে তো? জি স্যার। ম্যারি অফ হচ্ছে কি বিয়ে কোনটা? ম্যারিড টু মানে বিয়ে করা। হ্যাঁ ম্যারিড টু হচ্ছে বিয়ে করা আর ম্যারি অফ হচ্ছে বিয়ে দেওয়া। স্যার এইভাবে হবে যে হার ফাদার ম্যারিড হার অফ টু এ রিচ ম্যান। এক্স্যাক্টলি তাহলে বিয়ে দেওয়া না, বাবা তো তাকে বিয়ে দিয়ে দিছে তাই না? যেমন অর্থি একটা পাঠাইছে, পাঠিয়েছে। হ্যাঁ অর্থি ঠিক আছে, অর্থির ইয়াটা ভুল হয়েছে, অর্থি বলছে শি ম্যারি অফ হবে না, শি ম্যারিড অফ হবে, তার তো বিয়ে হয়ে গেছে না, এখানে ম্যারি অফ হবে না, এটা কি হবে শি ম্যারিড অফ। বুঝতে পারছো অর্থি? জি স্যার। ওকে এই যে তারপর আছে জিল ফর, জিল এটা উচ্চারণ কিন্তু জিল না, জিল ফর শব্দ অর্থ কি? আগ্রহ। জিল। আগ্রহ, উৎসাহ। exactly. উৎসাহ। কোনো কিছুর জন্য উৎসাহ। একই কথা, উৎসাহ। আগ্রহ উৎসাহ একই কথা। যেমন ইফতিদা পাঠাইছে শি হ্যাজ এ গ্রেট জিল ফর সোশ্যাল ওয়ার্ক, তার ওই সোশ্যাল ওয়ার্কের জন্য, সামাজিক কাজের জন্য তার কি আছে, যথেষ্ট আগ্রহ আছে। ঠিক আছে, আবার স্যার আমি কাছাকাছি কিন্তু জেস্ট ফরটাও কিন্তু কাছাকাছি, জেস্ট ফরটাও কিন্তু অনেকটা কাছাকাছি জিল স্যার ফরের জিল ফোর্টে আমিও এটা দিচ্ছি। স্যার আমিও এটা অনুরাগ। দিছিলাম। অনুরাগ। অনুরাগ। এক্স্যাক্টলি কোনো কিছু বিষয়ে আগ্রহ থাকা, অনুরাগ থাকা, এটা হচ্ছে জাস্ট ফর। যেমন ধরো কারো আছে যে ম্যাথমেটিক্স এর প্রতি আগ্রহ থাকে, কারো লিটারেচার, কারো কি থাকে, কারো থাকে ইঞ্জিনিয়ারিং এর প্রতি, এই আর কি। তো আমরা বলতে পারি অনুরাগ থাকা বা আগ্রহ থাকা কোনো বিষয়ের প্রতি, এটা হচ্ছে আমরা বলবো জেস্ট ফর। যেমন আই হ্যাভ এ গ্রেট জেস্ট ফর লিটারেচার। আচ্ছা তাহলে অর্থি পাঠাইছে, ঠিক আছে, ইনফরমেশনস হবে না বুঝছো অর্থি? স্যার কি হবে? ইনফরমেশনস বলতে কিছু হয় না, ইনফরমেশন এস হয় না, ইনফরমেশনের সাথে কখনোই এস দেওয়া যাবে না। এই সবাই মিউট করো। স্যার জেস্ট ফোর্টে হয়েছে। জেস্ট ফর সায়েন্স, হ্যাঁ হইছে, ওই তো আমি তো বললাম কোন বিষয়ের প্রতি আগ্রহ থাকা হলে যে জেস্ট ফর হয়। আচ্ছা ইয়ার্ন ফর কি? ইয়ার্ন প্রবল শব্দের অর্থ কি? আকাঙ্ক্ষা। হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়ার্ন মানে হ্যাঁ আকাঙ্ক্ষা স্যার করা। আমি যেমন দুইটা উদাহরণ দিছি। তাই আচ্ছা ঠিক আছে, দে ইয়ার্ন টু রিটার্ন টু ওয়ার্ক। আচ্ছা আর ইয়ার্ন ফর আর এটা হচ্ছে ইয়ার্ন টু। ইয়ার্ন ফর কোনো কিছুর জন্য, তাহলে ইয়ার্ন ফর সামথিং এটা লেখা রাখো, ইয়ার্ন ফর সামথিং কোনো বিষয়ের প্রতি যদি খুব প্রবল আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমরা বলবো ইয়ার্ন ফর। ঠিক আছে না, বুঝো নাই তোমরা? বুঝছি স্যার। হ্যাঁ ইয়ার্ন, আমরা যদি বলি যে কোনো বিষয়ের প্রতি প্রবল একদম আকর্ষণ থাকে, আমরা তাকে দেবো ইয়ার্ন ফর। আচ্ছা প্রপোর্শন তো আগে বলে ফেলছি, আর ইয়ার্ন যেমন স্যার ইয়ার্ন টু। হ্যাঁ ইয়ার্ন Yarn টু to হচ্ছে, কি হ্যাঁ স্যার? ইয়ার্ন টু এর পরেও যেটা হয়, ইয়ার্ন ফর হচ্ছে সামথিং হয়, আর ইয়ার্ন টু এর পরে যেটা হবে কোন একটা ভার্ব বসাতে পারি আমরা ইয়ার্ন আর টু। স্যার ইয়ার্ন উইথ। হুম ইয়ার্ন উইথ ইয়ার্ন উইথ মানে বুঝি নাই। মানে Yarn to স্যার হচ্ছে আমি বলি ইয়ার্নের পরে কি উইথ প্রিপজিশন বসতে পারে? ইয়ার্ন উইথ, আচ্ছা এটা তো আমি ঠিক বলতে পারতেছি না, দেখি চলো নেটে একটু ইন্টারনেটে খুঁজে ফেলি ইয়ার্ন উইথ হয় কিনা। ইয়ার্ন উইথ দেখি হয় কিনা। স্যার বসে তো। বসে জি স্যার। ওকে দেখেন একটু ইয়ার্ন উইথ। আচ্ছা have an interest or feeling longing for something to be filled with compassion and warmth. Okay, yearn with. ওকে চলো আমরা দেখে ফেলি একটু ইন্টারনেটে কি বলে ওরা। The turnout shows how nice of the left country. So shattered and please with the flowers. The biggest gift. Shy, harming words and yearn for
ইয়ার্ন ফর, দুইটাতে ইয়ার্ন ফর দিয়েছে। তোমরা কি ইয়ার্ন উইথ বইয়ে পেয়েছো কোথাও? এখানে ইন্টারনেট আছে, ইয়ার্ন উইথ আসলে আমি পাইতেছি না। তোমরা কি বইয়ে পাইনি, তবে ইন্টারনেটের একটা জায়গায় পেয়েছি। ইন্টারনেটের জায়গায় পেয়েছো? আচ্ছা, তুমি একটু কপি ইয়ার্ন উইথ, আমি তো দিচ্ছি। দেখি পাই কিনা। ইয়ার্ন উইথ, ইয়ার্ন, এখানে তো সবখানে ইয়ার্ন ফর দিচ্ছে। ইয়ার্ন ফর ইট, ইয়ার্ন ফরটাই বেশি দেখা যাচ্ছে, বুঝছো? ইয়ার্ন উইথ তো দেখি নাই। তুমি একটু পেলে আমাকে একটু দেখাইও, হ্যাঁ? ওইটার লিঙ্কটা একটু পাঠিয়ে দিও। ওই যে সাইট থেকে পেয়েছো ওই সাইটের লিঙ্কটা একটু পাঠিয়ে দিও। ইয়ার্ন ফরটাই আসলে সবচেয়ে বেশি শোনা যায়, কোনো কিছুর জন্য প্রবল আগ্রহ থাকা, আমরা এটাকে বলবো ইয়ার্ন ফর সামথিং। হ্যাঁ, আর যদি আমি বলি কোথাও যাবা, তাহলে আমি যদি বলি ইয়ার্ন ফর সামথিং, আর ইয়ার্ন টু হচ্ছে যেমন ধরো I have yearned to go back my country, go back my country, বা তোমাদের go back my school, তোমরা স্কুলে এখন যাওয়ার জন্য খুব ধরো চাচ্ছ, তাহলে yearn to go back। ইয়ার্ন ওভার হয়। হ্যাঁ, স্যার ইয়ার্ন টুর অর্থটা কি? yearn to হচ্ছে yearn to এর পর একটা ভার্ব হবে আর কি, মানে কোনো কিছু যেতে বা খেতে বা করতে ইয়ার্ন করা। ইয়ার্ন টু গো, ইয়ার্ন টু ইট, ইয়ার্ন টু ডু, এরকম। আর ইয়ার্ন ফর হচ্ছে সামথিং, ইয়ার্ন ফর ওই জিনিসটার, কোন জিনিসের প্রতি আগ্রহ থাকা হলে হবে ইয়ার্ন ফর ইটিং, মানে ফর থাকলে হবে আইএনজি, আর টু থাকলে হবে ভার্বের বেস ফর্ম। স্যার এটা কিভাবে হবে যে আই ওয়ান্ট ইয়ার্ন টু গো ব্যাক মাই স্কুল? না, ওয়ান্ট হবে না, ইয়ার্ন মানেই তো প্রবল ওয়ান্ট করা। স্যার I yearn কিভাবে to- হবে? I yearn to go back to my school, বুঝতে পারছো? জি স্যার স্যার। ইয়ার্ন ওভার হয়। ইয়ার্ন ওভার, দেখি তো তোমার ইয়ার্ন ওভার পাই কিনা নেটে সার্চ দিয়ে, গুগলে ইয়ার্ন ওভার আছে। হ্যাঁ, ইয়ার্ন ওভার সামওয়ান অর সামথিং, টু হ্যাভ এ স্ট্রং, একই জিনিস, একই জিনিস। ইয়ার্ন ওভারও একই জিনিস। তোমার হচ্ছে কোন ইয়ার্ন ফর যেমন সামথিং হয়, আর ইয়ার্ন ওভার দিলে সামথিং সামওয়ান দুইটাই হয়, কারো প্রতি এবং কোনো কিছুর জন্য দুইটাই হবে ইয়ার্ন ওভার। ইয়ার্ন ওভার দিলে আমাদের সামওয়ান বা সামথিং দুইটাই হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কি করো ঝামেলা আছে দেখি তো, আর কারো কোনো প্রবলেম? স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে তাহলে কি আমি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কিছু করতে দিব? আচ্ছা, স্যার তারপরে আমাকে প্রিপোজিশন কিছু কি পাঠাইছে। एग्जांपल দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই হাফিজ রহমান মানে ইয়া অনেকগুলা পাঠাইছে, ওর নাম কি? হাফিজ রহমান জানে, নূর। নূরে হায়াতি, নূরে হায়াতি। এগুলোতে কি ঝামেলা বলো তো? এগুলো তো সব বইয়েরই দেখাচ্ছে মনে হচ্ছে আমার। ওই তো এগুলো আছে। সব নবদূত বই আছে। হ্যাঁ, এই যে রান আফটার কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার কোনো লালায়িত হওয়া, এই ম্যাট হচ্ছে কোনো কিছু লক্ষ্য থাকা, অ্যাফ্রেড অফ হচ্ছে ভয় পাওয়া, অ্যাম্বিশন ফর হচ্ছে কোনো কিছুর জন্য স্বপ্ন থাকা, লক্ষ্য থাকা, ডিজায়ার ফরও একই জিনিস, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকা, লং ফরও আকাঙ্ক্ষা থাকা, জিল ফরও একই জিনিস, আস্ক ফর হচ্ছে চাওয়া কোনো কিছু, অ্যাম্বিশাস অফ, যেমন আই এম অ্যাম্বিশাস অফ মাই ফিউচার, আমি আমার ফিউচার সম্পর্কে খুব অ্যাম্বিশাস। মর্ন ফর হচ্ছে একদম কোনো কিছুর জন্য একদম শোক করা, কান্নাকাটি করা, দুঃখ করা। হ্যাঁ, কনসেন্ট্রেট হচ্ছে কোনো কিছুর মনোযোগ, আগ্রহ থাকা, হ্যাঁ মনোযোগ থাকা, আগ্রহ থাকা। ব্লেম attention ফর দেন, হচ্ছে, হ্যাঁ ব্লেম ফর মানে কি বলতো? দোষারোপ করা। দোষারোপ করা। Exactly, দোষারোপ করা। হ্যাঁ, যেমন হি ওয়াজ ব্লেমড ফর হিজ রেজাল্ট, তার রেজাল্টের জন্য তাকে দোষারোপ করা হয়েছিল। He বোস্ট অফ, was blamed for his guilt. হ্যাঁ গিল্টের জন্য। বোস্ট অফ হচ্ছে কি করা, যে ওই যে প্রাউড অফ এর মতন একটা, মানে খুব Proud of. গর্ববোধ করা, A গর্ববোধ good করা। student doesn't boast of his হ্যাঁ good success. হ্যাঁ এক্স্যাক্টলি, গুড সাকসেস দরকার নেই, শুধু সাকসেস দিলেই হয়। বিজি হচ্ছে কোনো কিছুর সাথে যখন তুমি ব্যস্ত থাকবা, বিজি হবে। ক্যাপেবল হচ্ছে যোগ্য হওয়া। কনফাইন ইন এবং কনফাইন টু। কনফাইন ইন হচ্ছে একটা হচ্ছে ঘরের মধ্যে আবদ্ধ থাকা, আবদ্ধ। কনফাইন ইন। হ্যাঁ, আর কনফাইন টু কোনো বিষয়ের মধ্যে
আপত্তি লেগে থাকা। কনসিস্ট ইন মানে হচ্ছে গঠিত হওয়া, প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা, কভেটাস অফ হচ্ছে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষিত হওয়া। হ্যাঁ বলো। হুম। স্যার আমার হ্যাঁ, নেটে খুব প্রবলেম করতেছে, একটু পর পরই মানে কথা শোনা যাচ্ছে না। আমি বললে ম্যাম বুঝতে পারবো না। Please সমস্যা। তোমার এখনো কথা আমি বুঝতে পারছি না, শুধু একটাই জিনিস বুঝলাম যে নেটে ঝামেলা, এটা বুঝতেছি। ইন লিউ অফ হচ্ছে পরিবর্তে, তাই না? ড্যামেজ টু হচ্ছে কি? ক্ষতি করা। ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকর, যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু আওয়ার হেলথ বা লাংস। লাংস। হ্যাঁ, ডিপ্রাইভ হচ্ছে বঞ্চিত, যেমন উই শুড নট ডিপ্রাইভ আওয়ারসেলভস, হি ইজ ডিপ্রাইভড অফ হিজ প্যারেন্টস অ্যাসেট। মাতা স্যার পিতা। আমি একটু উদাহরণ বলি। হ্যাঁ বলো। The street children are deprived of their basic rights. হ্যাঁ এক্স্যাক্টলি, ওই তো মানে শিশু যারা স্ট্রিট চিলড্রেন থাকে তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ কোনো কিছু বিষয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকা, যেমন ধরো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি বলতো, মানে হতাশা থাকা, উপহাসিত ঠিক আছে? হওয়া। না, উপহাস না, হতাশা। ডালেট হচ্ছে পুরো স্কিলডেটের উল্টা। স্কিলডেট মানে হচ্ছে দক্ষ, আর ডালেট হচ্ছে কি? অদক্ষ, ওই সম্পর্কে না জানা। বুঝতে পারছো? এলিজিবল ফর হচ্ছে যোগ্য হওয়া কোনো কিছু, যেমন ধরো সে সায়েন্স নেওয়ার জন্য যোগ্য, ইজ এলিজিবল ফর টেকিং সায়েন্স। She is eligible for the post. হ্যাঁ ওই তো, পোস্টের জন্য সে যোগ্য। এনডিআর টু ওই যে প্রিয় হওয়া আর কি, ঠিক আছে? তারপরে এনলিস্ট অন, লিস্টে থাকা, ওই যে লিস্ট হচ্ছে নাউন, তালিকাভুক্ত হওয়া। হ্যাঁ ওই তো, লিস্টে থাকাই মানে তালিকাভুক্ত। এনভিয়াস অফ মানে হচ্ছে ওই যে ঈর্ষা করা, ঈর্ষান্বিত হওয়া। গুড এট মানে দক্ষ, গ্রেটফুল টু হচ্ছে কৃতজ্ঞ, হেট্রেড ফর হচ্ছে কোনো কিছুর জন্য ঘৃণা, মানে হেট্রেড মানে কি? ঘৃণা থাকা। গ্রাসপ্যাট মানে কোন হচ্ছে একদম লুফে নেওয়া, হ্যাঁ আঁকড়ে ধরা, লুফে নেওয়া। হোপ ফর হচ্ছে কোনো কিছু আশা করা। হাঙ্গার ফর হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষুধা থাকা। ক্ষুধা বলতে মানে কি? মানে লালায়িত হওয়া, লোভ করা, হাঙ্গার করা। হ্যাঁ। ইগনোরেন্ট অফ হচ্ছে অজ্ঞ হওয়া। হ্যাঁ, যেমন হি ইজ ইগনোরেন্ট অফ কোভিড-19, সে কোভিড-19 সম্পর্কে কিছুই জানে না, এরকম। ইনডিফারেন্ট টু হচ্ছে কি বলতো এটা? হ্যাঁ, অভিন্ন না। ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো হি ইজ ইনডিফারেন্ট টু হিজ সানস ফল্ট, তার ছেলে যে দোষ করে এটা সম্পর্কে সে উদাসীন, বুঝছো? ইনোসেন্ট অফ হচ্ছে মানে নিষ্পাপ, হি ইজ ইনোসেন্ট অফ দিস গিল্ট, বা ইনোসেন্ট অফ, নির্দোষ। হ্যাঁ নির্দোষ, এই দোষে সে নির্দোষ, বা ইনোসেন্ট অফ দিস ক্রাইম, এই ক্রাইমতে সেই ক্রাইম সম্পর্কে কিছু জানে না বা এটা সম্পর্কে নির্দোষ, বুঝছো? তো এগুলো সব বই আছে। ফন্ডনেস এর সাথে কি প্রিপজিশন বসে? ওটার সাথে ফন্ডনেস ফর আর ফন্ড অফ। ফন্ডনেস এর অর্থটা কি স্যার? ওই যে কোনো কিছুর জন্য ইয়া থাকা, মানে প্রিয় হওয়া। মানে যেমন ধরো আমি বলি আই হ্যাভ আ ফন্ডনেস ফর ধরো মিল্ক, আমার দুধের জন্য আমার কি আছে? খুব মানে ফন্ডনেস আছে, মানে কি? প্রিয়তা আছে। আর আই এম ফন্ড অফ মিল্ক, একই কথা। আই এম ফন্ড অফ, লাইন অর্থ কিন্তু এক, কিন্তু আই এম ফন্ড অফ, এই ফন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফন্ডনেস হচ্ছে নাউন, বুঝছো? এলো কাহিনী। তো আমি কিছু তোমাদের তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোমওয়ার্ক দিব, দেখি তোমরা করতে পারবে না। স্যার কিভাবে লিখবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা? ওই তো আমি শূন্যস্থান দিব, তোমরা উত্তরগুলো লিখবা।